প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র, কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা সমর্থনযোগ্য নয় বললেন ফাউজুল কবির। দেশ এখনো কঠিন সময় পার করছে, দ্রুত নির্বাচন না হলে সংকটের আশঙ্কা মির্জা ফখরুলের। বললেন নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে একটি রাজনৈতিক মহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির, বিস্তারিত ঘোষণা কাল। সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে আপিলের অনুমতি, বাতিলের রায় ক্যান্সারের মতো মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। প্রতারণা করেছেন খায়রুল হক, অভিযোগ আইনজীবীদের। ডাকসু নির্বাচনে ভোটারদের অসুবিধা নিয়ে শঙ্কায় প্রার্থীরা, প্রশাসনের বিরুদ্ধে গা ছাড়া ভাবের অভিযোগ। নির্বাচন বিধি বাস্তবায়নে কাজ করছে টাস্ক ফোর্স। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 3 দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় বাধা দেন পুলিশ। এতে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ব্যবহার করা হয় জল কামানো, রণক্ষেত্রে পরিণত হয় পুরো শাহবাগ এলাকা। পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। 5 দফা দাবি মানা না হলে রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা তাদের। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। থেমে থেমে চলে রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পাল্টা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে পুলিশ হামলা করেছে তাদের লং মার্চ কর্মসূচিতে। এতে পুলিশ সহ আহত হয়েছেন অনেকে। আমরা দেশের ব্রাইটেস্ট ব্রেইন আমাদের উপরে হামলা করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, লাঠিচার্জ করতেছে। আমরা তাদের গায়ে হাত চেঞ্জ করা হয় নাই। ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, আমাদের উপর ইটও মারছে। আমরা বলছি যে তাহলে 3টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা যমুনার সামনে অবস্থান করব 3টা পর্যন্ত। তারা এই অবস্থান করতে দেয় নাই। আমরা যে আন্দোলনটা করছি সেটা তো তাদের জানা, এবং সেটা দমানোর জন্যই তারা 144 ধারা জারি করেছে। সেটা ভঙ্গ করেই আমরা এসেছি। দেশের মেধাবীদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড মারছে, আরো বলা লাগবে। ডিল ছাড়া হয়েছে, ইট মারছে। লাঠিচার্জ করছে পিঠে, পায়ে, হাতে, সব জায়গায়। এই যে দেখেন আপনারা রক্তাক্ত করে ফেলছে। দেখেন কেন মারতেছে বলেন, জিজ্ঞেস করেন তাদেরকে। আমরা আমাদের যৌক্তিক দাবিতে আসছি। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এমন দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুয়েটের ভিসি। সেই সঙ্গে আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। কমিটি করে এই সমস্যার নিরসন করেন এবং যৌক্তিক দাবিগুলোকে যথাযথভাবে উত্থাপন করে সমাধানের ব্যবস্থা নেন। 2 জন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি। এর আগে ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা অবস্থান নেয় শাহবাগে। তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। ঘণ্টা তিনেক চলে তাদের কর্মসূচি। তুলে ধরা হয় 3 দফা দাবি। যেখানে কিনা পলিটেকনিকরা 10ম গ্রেডে ইজিলি সেখান থেকে প্রমোশন পেয়ে 33% প্রমোশন পেয়ে 9ম গ্রেডে আসতেছে। এখন তাদের দাবি হচ্ছে তারা এই 33% টাকাও বাড়াইতেছে। 9ম গ্রেডে যেন তারা কোয়ালিফিকেশন ছাড়া ঢুকতে না পারে, আর 10ম গ্রেডটা সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আছে। বুয়ের 17 ব্যাচের এক ভাই যিনি নিজ পদে চাকরি করছেন, তাকে হচ্ছে
ওখানকার ডিপ্লোমা টেকনিশিয়ানরা হত্যার হুমকি এবং গালিগালাজ করে। ডিপ্লোমারা নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। আমরা মন্ত্রণালয়ে বসার চেষ্টা করেছি, আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। আগের সরকারের সময় দেখছি সেখানে ডাইরেক্ট বলা হইতো 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডার, এখন হয়ে গেছে 10টা হুন্ডা 20টা গুন্ডা বিএসসি ইঞ্জিনিয়াররা ঠান্ডা। আমরা চাই যে এইটার ন্যায্য বিচার হোক। বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নীলক্ষেতে যাইতে চাইছিলাম, রাস্তা পথে কারণে আমি নীলক্ষেতে যাইতে পারলাম না, আবার ইউটার্ন নিয়ে আমি আবার ব্যাগে যাইতেছি। এটা তো আমাদের জন্য একটু ভোগান্তি, এখন রিক্সা নিয়ে আমাকে আবার যেতে হবে এই রোদের মধ্যে, ভোগান্তি। যাইতে পারতেছি না, সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা তো অবশ্যই আছে, এই যে অনেক মানলে হাইটা যাইতে হইতেছে, গাড়ি চলাচল ওইবারে যাইতে পারতেছি না বা ওইবারে আসতে পারতেছি না, এটা একটা দুর্ভোগ। যমুনা ও সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি রুখতে সতর্ক অবস্থানে পুলিশ। ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে, যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মানে প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায় তখন কি আর শান্তিপূর্ণ থাকে? সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের। তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই, ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে ভাই তোমরা চলে আসো, তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকারটা কি? আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়ার সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানী শাহবাগে অবস্থান করে বিক্ষোভ করছেন। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা শাহবাগে ফিরে আসেন। পরে ব্রিফিংয়ে জানিয়েছেন শাহবাগের অবস্থান ছাড়বেন না তারা। দর্শক, শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন কিনা? বাবু, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বশেষ নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে আমাদের জানাবেন। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় হচ্ছে যে 12 ঘন্টার মতন শাহবাগ মোড়ে অবস্থান করে বুয়েট সহ দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকৌশলী আন্দোলন যেটা তারা দাবি করছিলেন, সেই আন্দোলন 3 দফা দাবির উপরে সেই আন্দোলন চলমান রেখেছিলেন। সেই আন্দোলনের দফায় দফায় আসলে পরিবর্তনের বিভিন্ন দিক চলে আসছে এবং সেই বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে প্রকৌশল যে শিক্ষার্থীরা রয়েছেন, বুয়েটের শিক্ষার্থীদের এবং প্রকৌশল আন্দোলনের সভাপতি তিনি কর্মসূচি ঘোষণা করেছেন নতুনভাবে। তাদের বক্তব্য অনুযায়ী যে তারা এখন থেকে শাহবাগ ছেড়ে দিয়েছেন জনদুর্ভোগের কথা চিন্তা করে, এবং সেই সাথে তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে আগামীকাল থেকে দেশের যে কয়টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে তারা শাটডাউন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা, এবং সেই সাথে আসলে তারা নতুনভাবে কর্মসূচি যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আমাদেরকে তারা কালকে বিকেল 5টার সময়, আগামীকাল বিকেল 5টার সময় তারা সেই বিষয়টা জানাবে, এবং সেই বিষয় নিয়ে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারা হচ্ছে সকল শিক্ষার্থী সহ তাদের সিনিয়র যারা রয়েছেন, এবং সেই সাথে আসলে সাংবাদিকদের সামনেই তারা পরবর্তী তাদের কর্মসূচি বিষয়ে ঘোষণা করবে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসলে দুই উপদেষ্টার সাথে রেল ভবনে বৈঠক করেছে এবং সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সকল ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন, তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন, এবং সেই সাথে আসলে এখানে তাদের উপরে সকালের নাগাদ বা দুপুরের দিকে যে পুলিশের কয়েক দফা হামলা হয়েছে সেই হামলার বিষয়ে আসলে তারা দাবি করছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছে ক্ষমা চাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কিছুক্ষণ আগে এসেছিলেন ডিএমপি কমিশনার এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং এই যে পুলিশের যে হামলা হয়েছে শিক্ষার্থীদের উপর সেই বিষয় নিয়ে আসলে তারা আগামীকাল ডিএমপি কমিশনের তরফ থেকে কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির পরবর্তীতে তারা বিচার করবে তাদের কোন পুলিশের দোষ কোথায় বা কোথায় কী বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি আসলে যে এই অত্র অঞ্চল কিন্তু ইতিমধ্যে ডিএমপি তারা আরও প্রায় 6 মাস আগে থেকে এখানে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি বা সকল সংগঠনের কর্মসূচি পালন নিয়ে তাদের নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা অনুযায়ী পুলিশের দাবি অনুযায়ী তারা সেইভাবেই তারা ব্যবস্থা গ্রহণ করেছে, যেহেতু আপনার এই এলাকা পুলিশের নিষেধাজ্ঞার বিষয়টা পুলিশ যথাযথভাবে তারা এর আগেও কয়েক দফা পালন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সবার উপরই। তো সেই ধারাবাহিকতা পুলিশ তাদের কর্মসূচি তারা যে আজকে যে হামলা করেছেন পুলিশ দাবি করছেন যে তারা তাদের আইন অনুযায়ী তারা সেই যে ডিএমপি থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা তারা পালন করেছে। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুয়েটের আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। আগামীকাল সব অংশীদারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সন্ধ্যায় রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। ফাউজুল কবির জানান, সমস্যা সমাধানে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল পুরো কমিটি আবারও বৈঠকে বসবে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে
শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন, শিক্ষক এবং অন্যান্য প্রকৌশলীদের সাথেও। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাউজুল কবির বলেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। বলেন, এ ব্যাপারে ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই যে ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং এই যে ছাত্ররা আহত হয়েছে সেটাও আমরা দেখলাম। তো সেই জন্য ওই যে যিনি পুলিশ কর্মকর্তা যিনি যাবেন তিনি দুঃখ প্রকাশ করবেন। তো এইটুকুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল এবং আমরা সেটা করেছি। এবং এই যে নোটিফিকেশন যেটা হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আমরা বসবো এবং আমাদের কমিটির কার্যক্রম শুরু করব। এর আগে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সমস্যা সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সমস্যা সমাধানে প্রতিনিধি দল চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে কথা বলতে পারেন। উপদেষ্টারা জানান, বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন এটি সঠিক নয়। তাদের দাবির বিষয়ে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে এই বিষয় সহজেই সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন উপদেষ্টারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি করছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে। ভোট নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। কাজী জাফর আহমেদের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ ঐক্যবদ্ধ হয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের আশা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু দ্রুত নির্বাচন না হওয়ায় আশাহত হচ্ছে জনগণ, সেই সাথে হচ্ছে ষড়যন্ত্র। একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না, এ সালন দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে। মির্জা ফখরুল বলেন, দেশ এখনো কঠিন সময়ে পার করছে। দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কোনোদিন রাজনীতিতে আপনার সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন সচিবালয়ে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনী রোডম্যাপ অনুমোদন করে ইসি। তবে বিকেলে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, কাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। শুভ মাহফুজের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনে চলছে তোড়জোড়। অবশেষে নির্বাচন কমিশন রোডম্যাপের অনুমোদন দিলেও ঘোষণার তারিখ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। নির্বাচন কমিশন সূত্র বলছে, অনুমোদন হওয়া রোডম্যাপে ৩০ নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার কথা উল্লেখ থাকলেও কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না। বুধবার বিকেলে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব আক্তার আহমেদ।
আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই। আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। এদিনও বিভিন্ন সীমানা নিয়ে উঠে আসে পক্ষে বিপক্ষে মত। শেরগঞ্জ এলাকাটা আওয়ামী বিরোধী এলাকা হিসাবে চিহ্নিত হওয়ায় তৎকালীন সরকার ষড়যন্ত্র করে 2008 সালে চৌহালিকে ইনাদপুর সাথে ঢুকে দেয়। আমরা চৌহালি, ইনাদপুর এবং সাজাদপুরের 4টি ইউনিয়ন নিয়ে যে আসন ছিল আগে সে আসন ফিরে যাচ্ছে। সাথিয়ার ভোটার সংখ্যা এই 3টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, 3,40,000-এর কাছাকাছি। এত মানে জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি। এটা নিয়ে আমরা এসেছিলাম। চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা 3টা মিলিয়ে একটি আসন করা হয়েছে। অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের এই 3টি আসনকে একত্রিত করে ফরিদপুর 4 একটি আসন করাটাই হচ্ছে বেআইনি ছিল। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি সহ 4 দিনে মোট 1893টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায়টি ক্যান্সারের মতো, আর তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল এবং গণতন্ত্র ও রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। গ্যালমান শফি রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে করা 5টি পৃথক রিভিউ আবেদনের উপর 2 দিন শুনানি হয়। শুনানি শেষে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুসারে এইটা অলসো ক্রিমিনাল অফেন্স অলসো, এবং সেই কারণে খায়রুল হকের বিরুদ্ধে আমরা সেই ধারাগুলো চিন্তা করে আমরা পরবর্তীতে আরও মামলা তার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা আছে। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা এটা যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। রিভিউ শুনানি আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। আদেশের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ে তা পরিবর্তন করে অপরাধ করেছেন। তাই আপিল শুনানিতে খায়রুল হকের শাস্তি দাবি করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক। মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সমাধান হবে। রিভিউর শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা। থ্যাংক ইউ। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কৃত্রিম লাইন তৈরি করে ভোট গ্রহণে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। অন্য প্রার্থীদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিরুৎসাহিত করবে সাধারণ ভোটারদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাসে। প্রচারের বাধা ওঠার পর থেকেই ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার নির্বাচনী প্রচারের ফাঁকেই চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে যান ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আবেদন করেন ভোট কেন্দ্র বাড়ানোর, অভিযোগ দেন নির্বাচনী বিধিভঙ্গের। গত 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, যে ফেক লাইন, কৃত্রিম লাইন তৈরি হয়েছিল, যার কারণে অনাবাসিক ছেলে মেয়েরা ভোট দিতে পারেনি। তো এটা নিয়ে ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। ডাকসু নির্বাচনের দিন সেনা মোতায়েন, মেট্রো রেল স্টেশন বন্ধ থাকার মতো ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের নিরুৎসাহিত করা, নির্বাচনী বিধি প্রয়োগে পক্ষপাতিত্ব সহ বিভিন্ন অভিযোগ আছে প্রার্থীদের। যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে প্যারেক দিয়ে লাগানো বা স্থাপনা কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো, এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা। আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলে পরিচিতিকরণের জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10-11টার পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। গতকালকে না তার আগে আমরা দেখেছি নানাভাবে আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি। আমরা তাদের যে বিধিমালাটার মধ্যে শুরুতে অনেক গ্যাপ ছিল। আমি স্যারের সাথে কথা বলেছিলাম, প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সেখানে দেখা গেছে যে সারানো যাবে না, তার মানে কি টাঙানো যাবে, এটা কি স্পষ্ট ছিল না। আর দেখা ছিল যে গাছে লাগানো যাবে না, তাহলে কি ঝুলানো যাবে, এটা স্পষ্ট ছিল না। তো এই অস্পষ্টতার জায়গা থেকে অনেকে সুযোগ নিয়েছে, অনেক ব্যাখ্যা দিচ্ছে। মিলিটারি ডিপ্লয় করার কথা 14 দিন আগে থেকে বলে দেখে ভোটারদের ভয় দেখায় রাখতেছে। 8 তারিখ থেকে যদি মেট্রো রেল বন্ধ থাকে তাহলে অসংখ্য শিক্ষার্থী যারা মিরপুর বা ওই অঞ্চলগুলি থেকে আসে তাদের আশা ব্যাহত হবে। কাজে ভোটার টার্ন আউট কীভাবে হাই হবে সেই বিষয়ে কোনো রকম দৃষ্টিপাত আমরা তাদের ক্ষেত্রে দেখতেছি না। নির্বাচনী বিধি প্রয়োগে বিশেষ টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। কমিশনে যদি লিখিত অভিযোগ আসে সে একইভাবে টাস্কফোর্সে যাবে। টাস্কফোর্স তার অপরাধের পরিমাণ দেখবে এবং সেটার শাস্তিযোগ্য হলে আচরণবিধিতে বলা আছে তার প্রার্থিতা অথবা অন্য কোনো শাস্তি, যেটাই তার প্রাপ্য সেটা নিশ্চয়ই আমাদের টাস্কফোর্স করবে। ফেসিবাদের পতনের পর সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রার সূচনা হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। দেশের ডিজিটাল লেনদেন চালুর 1.5 দশক পরও নগদ টাকার চাহিদা প্রতি বছরই 10% হারে বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ কারণে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গেল 5 বছরে বিশ্বে নগদবিহীন লেনদেন বেড়েছে 82%। এই ধারা বজায় থাকলে 2030 সাল নাগাদ ক্যাশবিহীন লেনদেনের বৈশ্বিক হার ছাড়াবে 61%। এদিক দিয়ে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে শহরে বাস করা 90% মানুষ নগদবিহীন লেনদেনে অভ্যস্ত হলেও উল্টো চিত্র বাংলাদেশে। এখানকার 95% মানুষ এখনও নির্ভরশীল নগদ টাকার ব্যবহারে। বুধবার এমন তথ্যই উঠে এলো ক্যাশলেস বাংলাদেশ সামিটে। ক্যাশলেস ইকোনমি অনেক সময় আবার এটা যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়। ক্যাশলেস ইকোনমি দিয়ে ইনকাম বাড়াতে হবে এবং যারা এই ক্যাশলেস ইকোনমি ইনকামের বাইরে আছে তাদের এর ভিতরে ঢুকাতে হবে। আলোচকরা জানান 2024 সালে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় 5,000 কোটি টাকার। মোবাইলে আর্থিক সেবা প্রদান করা 13টি ব্যাংকের মাধ্যমে যেই লেনদেন হচ্ছে তা বৈশ্বিক মোবাইল ব্যাংকিংয়ের প্রায় 9%। এনবিআর চেয়ারম্যান জানালেন, কর ফাঁকি বন্ধে নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যেতে চাই যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে এটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে, ক্যাশলেস হলে এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কারণ আপনি যখনই যেভাবেই ট্রানজাকশনটা করেন না কেন, যেগুলো রেকর্ডেড হয়ে যাবে, তার মানে সবাই জানবে যে আমার তো এভরিথিং রেকর্ডেড। তবে ডিজিটাল লেনদেন চালুর 1.5 দশক পরও একই হারে নগদ টাকার ব্যবহার বৃদ্ধিতে হতাশা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা দিনে 5,000 কোটি টাকা করে ট্রানজাকশন করছি, খুব ভালো কথা, কিন্তু ওয়ার ইজ দ্য ইম্প্যাক্ট অন ক্যাশ রিডাকশন? প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে এবং এটা গত বছরও বেড়েছে,
20 বছর আগেও বেড়েছে, ওই অ্যাবাউট 10%. We have to think more creatively, not traditionally. It is not helping. Many of our policies sometimes are বুমেরাং হয়ে আমাদের কাছে ফিরে আসতেছে। দেখা যাচ্ছে ক্যাশ সবই হচ্ছে, কিন্তু ক্যাশের ব্যবহারটা আমার কমছে না, এবং আলটিমেটলি দ্য ক্যাশ ডিপেন্ডেন্সি অ্যান্ড ক্যাশ করাপশন, ক্যাশ ট্যাক্সিভেশন, ট্যাক্স এটসেট্রা সব অল দ্য এজেন্টস আর প্রিভেইলিং। গভর্নর জানান, ডাক বিভাগের সক্ষমতা না থাকায় মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদকে শিগগিরই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। We have decided at the highest level that we are going to privatize Nagad. জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা ও সাম্যবাদের চেতনায় দীপ্ত লেখা যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আজও জাতির জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন কাজী নজরুল ইসলাম। ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেছেন বিশিষ্টজনেরা। রিপোর্ট করছেন মুবাশশির আহমেদ। দ্রোহপ্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম, যার লেখা যুগে যুগে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে জাতিকে। কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। যখনই এদেশের মানুষ অধিকার হারা হয়, তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা জানান কবির পরিবারের সদস্যরা। স্কুলের ছেলেমেয়েরা, বাড়িতে যারা বাবা মা আছেন, ছোট থেকে যাদেরকে পড়াচ্ছেন, তাদেরও একটু দায়িত্ব থাকে যে ছেলে মেয়েদেরকে নজরুলকে জানানো। আমরা দুটো দিনই খালি স্মরণ করছি, তার কিছু বই কিনে মেলার সময় তার কিছু বই কিনছি, আলমারিতে গুছিয়ে রাখছি বা বুক শেলফে রেখে দিচ্ছি, তা তো নয়। তাকে জানতে হবে, পড়তে হবে তিনি কতটা সংগ্রাম করে এত বড় একজন কবি হয়েছিলেন। তোমারই সেবায় মোর তনু প্রাণ জাতীয় কবির গান, তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নজরুল গবেষণা বাড়ানোর তাগিদ দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাম্যে জয়গান করা, বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। নজরুলের লেখা কবিতা, গান দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বারবার। শেষ যে আমরা জুলাই বিপ্লবটা দেখলাম, সেখানে রাজপথে নজরুল অনেক বেশি উচ্চকণ্ঠে সমুচ্চারিত হয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। জাতীয় জীবনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ২৮ সেপ্টেম্বর নয়, হবে ২৫ সেপ্টেম্বর। এর আগে এদিন নির্বাচন তারিখ ১৪ দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রাকসু নির্বাচন হয় ১৯৮৯ সালে। সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং রুহুল কুদ্দুস বাবু জিএস নির্বাচিত হন। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর। এরই মধ্যে আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিপ্লবী প্রশাসন যাদের আমরা বিশ্বাস করতে চাই, তারা আসলে আমাদের সাথে রাকসু নির্বাচন পিছায়া একটা বিশ্বাসঘাতকতামূলক আচরণ করছে। আমরা উদ্বিগ্ন, কারণ হচ্ছে যে রোডম্যাপটা আমাদের দেওয়া হয়েছিল, সেই রোডম্যাপ অনুযায়ী কিন্তু কোনো কিছুই হচ্ছে না। একই সুরে কথা বলছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা বলছেন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ক্যাম্পাসে একটা উৎফুল্ল পরিবেশ তৈরি হয়েছে রাকসু কেন্দ্রিক, রাকসুকে কেন্দ্র করে। এখন যদি এই পরিবেশটা যদি করা হয়, যদি মানে লেন্দি করা হয়, মানে ডেটটা যদি লেন্দি করা হয়, তাহলে আমাদের এই আমেজটা থাকবে না। তারা তাদের জায়গা থেকে যথেষ্ট আন্তরিক বলে আমরা বিশ্বাস করি এবং তারা সঠিক সময়ে দিবে বলে আমাদের বিশ্বাস। আর যদি না দেয় তাহলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা এটাকে অবশ্যই মার্ক করবে। এদিকে
ছাত্রদল নেতারা বলছেন, নতুন শিক্ষার্থীদের ভোটার লিস্টে নাম রাখা সহ তাদের যৌক্তিক 5 দফা মেনে না নিলে কঠোর আন্দোলনে যাবেন তারা। আপনারা মনোনয়ন দিলেন, ভোটার তারিখ ঠিক করলেন, কিন্তু ভোটার দ্বারা তাদেরকে আমরা চিনলাম না, তাহলে কিভাবে আমরা আসলে ডাকসু নির্বাচন হবে এটা আমরা আশা করতে পারি? ভোট কেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ডোপ টেস্ট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সময়ের কথা জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার। আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে, আমাদের এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। সাধারণ শিক্ষার্থীরা বলছে, আন্তরিকভাবে সবকিছু হলে ঘোষিত তারিখেই নির্বাচন করা সম্ভব। তা না হলে বিশ্ববিদ্যালয়ের উৎসব মুখর পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হয়েছে। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি শুরু হয়, চলে দুপুর 2টা পর্যন্ত। রায়ে মোট 15টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম। 11 সেপ্টেম্বর জাকসু এবং হল সংসদ নির্বাচন। ভোটার বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল অজ্ঞাত দুর্বৃত্ত পরবর্তীতে পুলিশ সদস্যদের হামলায় 3 সাংবাদিক ও 1 কন্টেন্ট ক্রিয়েটর আহত হয়েছেন। আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল, নিউ নেশন পত্রিকার শিমুল পারভেজ, নোমান মোশাররফ ও কন্টেন্ট ক্রিয়েটর আলম শরীফ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সাংবাদিক ইউনিয়ন 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে। এদিকে হামলার ঘটনা তুলে ধরে বাংলাভিশনের আহত সাংবাদিক শাকিল সহ অন্যান্যরা জানান, একটি প্রাইভেট কারের সাথে সাংবাদিক শিমুল ও নোমানের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় পরিস্থিতি সামাল দেওয়ার বদলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। রাজধানীর খিলক্ষেতে জোয়ার সাহারা মৌজায় 2টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মসজিদ ও মন্দিরের পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় উপদেষ্টা বলেন, ভবিষ্যতে রেলওয়ের জমি পেতে হলে বাজার মূল্যেই নিতে হবে। সব মিলিয়ে মোট প্রায় 31% জমি 3টি উপাসনালয়কে হস্তান্তর করা হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেন, রেলওয়ের আইনে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ দেওয়ার কোনো বিধান ছিল না। তবে এই আইনকে কিছুটা পরিবর্তন করে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের জন্য স্থায়ীভাবে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন্নুর জামে মসজিদ ও খিলক্ষেত সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। এ সময় প্রেস সচিব বলেন, চন্দ্রনাথ মন্দিরের সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে সে বিষয়ে চট্টগ্রামের মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মন্দিরের সিঁড়ি দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি বলেন, আগামী দিনগুলো বেশ চ্যালেঞ্জিং। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয় সেজন্য সকলকে অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পরে উপদেষ্টা নাসিরাবাদ ও মানিকনগর গ্রামের নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে জামালপুরে শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিয়েছে আমরা বিএনপি পরিবার। স্থানীয় দেয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত সহ অনেকে। পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আগামী 30 আগস্ট জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহ প্রেস ক্লাবে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স জানান, সেদিনই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে দেশের সমতল অঞ্চলের 12টি জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাসাইল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তর রাঙামালিয়ার মৌলভী মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বইবে বলে আশ্বাস দেন তিনি। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সভা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়া। এ সময় তিনি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার সহ অনেকে। যমুনা ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক সেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং ব্যাংকের অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমদ। সভায় ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল শাখা ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র, কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা সমর্থনযোগ্য নয় বলেছেন ফজলুল কবির। দেশ এখনো কঠিন সময় পার করছে, দ্রুত নির্বাচন না হলে সংকটের আশঙ্কা মির্জা ফখরুলের। বললেন, নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে একটি রাজনৈতিক মহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির, বিস্তারিত ঘোষণাকাল, সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে আপিলের অনুমতি, বাতিলের রায় ক্যান্সারের মতো মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। প্রতারণা করেছেন খায়রুল হক, অভিযোগ আইনজীবীদের। ডাকসু নির্বাচনে ভোটারদের অসুবিধা নিয়ে শঙ্কায় প্রার্থীরা, প্রশাসনের বিরুদ্ধে গাছাড়া ভাবের অভিযোগ, নির্বাচনী বিধি বাস্তবায়নে কাজ করছে টাস্কফোর্স। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ, শুভরাত্রি।